আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, মন্তব্য রুহুল কবির রিজভী। সেন্ট মার্টিনে ১২,০০০ ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক। মুসলিম দেশের বিনিয়োগে তৈরি হচ্ছে ইসরায়েলের অস্ত্র। এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাজিকে আল নাসেরের দুর্দান্ত জয়। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, আর এতে জড়িত আছে ভারতের মিডিয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের রাজনীতি ২৪-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব শফিকুল আলম এ সময় বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে। ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে রাজনীতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই সঙ্গে শেখ মুজিব হাসিনার মুরাল ভাঙচুর ও গ্রাফিতি মুছে দেন আন্দোলনকারীরা। পাশাপাশি আন্দোলনকারীরা গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। জুলাই অভ্যুত্থানের ঠিক ৭ মাসের মাথায় পুরো দেশ জুড়ে ছাত্র জনতার এমন প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো। এই প্রতিবাদ ও বিক্ষোভ নিয়ে কি ভাবছেন আমাদের প্রিয় নগরবাসী, বিস্তারিত আর গড়া রিপোর্টে। ক্ষোভটা যে কিসে সেটা আমরা নিজেরাও জানি না। মানুষের ক্ষোভ কি এটা বলা খুব কষ্ট। মানুষের যেটা মন চায় সেটাই তো করে। যে তত্ত্বাবধায়ক সরকার যে তো এখন মানতে আসে না। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনার ক্রন্দন, প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুরের স্পন্দন। কুরাশ টিভির নিয়মিত আয়োজন নগরবাসী ভাবনাতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সাথে আছি আমি রফিকুল ইসলাম। দর্শক, বেশ গত গেল দুদিন ধরে চলছে দেশে ভাঙচুর, ৩২ নম্বর বাড়িতে হামলা। এছাড়াও সারা দেশে চলছে আওয়ামী লীগের উপরে বা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে কেন এত ক্ষোভ? অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে কঠোর হস্তে দমন হবে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো। জেনে নিব আজকের নগরবাসী ভাবনায় সাধারণ মানুষ কি ভাবছে। দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাশ নিউজ। আপনি আপনার যে কোনো দুর্ভোগ কিংবা অভিযোগ জানাতে পারেন আমাদের 01533332865 নাম্বারে। কুরাশ নিউজ পৌঁছে যাবে আপনার দরবারে। গত দুদিন ধরে দেশে যে ভাঙচুরগুলো চলছে, তো সবাই বলছে মানুষের ক্ষোভ প্রকাশ করছে। আসলে ক্ষোভটা কিসের? ক্ষোভটা ভাই এটা কি বলবো, মানুষের যেটা মন চায় সেটাই তো করে। এটা তো আপনার আমি যে কমু যে আমরা করলে তো আমরা মার খাবো পাবলিকের হাতে। এটা আমার আপনার হাতে কিছুই না। এখন মনে করে যে পাবলিক কিছু মাঝে বলতে যে শেখ হাসিনা বলে আবার দেশে আইবো, আবার কারণে যদি আবার না আইতে পারে এই জন্য মনে করেন যে আপনার পরে একটা ভয় দেখাইতেছে যাতে না আইতে পারে এই জন্য। আসলে ভাই অ্যাকচুয়ালি এগুলো ভাঙা প্রতিষ্ঠান দেশের সম্পদ ভাই, এটা কাজটা ভুল করছে ভাই। তবে এখন সরকারের করণীয় কি? এখন সরকারের করে সুস্থভাবে নির্বাচন দিয়ে দেশের ভালো কাজ করার। আসলে ক্ষোভটা যে কিসে সেটা আমরা নিজেরাও জানি না, তবে হয়তোবা কোনো দলীয় ভাবে ক্ষোভটা আসতেছে। আমার ধারণা যেটা মানে আমরা ছোটখাটো মানুষ যেটা বুঝতে পারতেছি, সম্ভবত কোনো দলীয় ভাবে হয়তো আওয়ামী লীগ নাই, কিন্তু কোনো ষড়যন্ত্র ভাবে এই ক্ষোভটা আসতেছে। মানুষের ক্ষোভ কি এটা বলা খুব কষ্ট। আওয়ামী লীগের উপরে মানুষ ক্ষোভ হয়ে এই কাজগুলা করতেছে। এগুলা করা কি ভালো না খারাপ ভাই এটা আমরা বলতে পারবো না। সরকারের করণীয় কি এই মুহূর্তে? সরকারের করণীয় কি এগুলা বন্ধ করা ভালো, নাহলে দেশের অরাজকতা সৃষ্টি করাটা তো সরকারের ইয়া না। জনগণের ক্ষোভ তো চাই, ইলেকশন এই ভাঙচুর তো চাই আনছে যে তত্ত্বাবধায়ক সরকার যে তো এখন মানতে আসে না।
এখন চাই নির্বাচিত সরকার চাই এই জিনিস ভাঙচুর করতে আছে। ক্ষোভটা তো উনি তৈরি করে রেখে গেছে গা। গত প্রায় 17-18 বছর তো উনি আসলে স্বৈরাচারী সরকার, এটা তো প্রমাণ করেই গেল। তো যার কারণে প্রত্যেকটা মানুষের ভিতরেই আর কি ক্ষোভ আছে এবং ক্ষোভ থাকবেও। আর আওয়ামী লীগ আর কি এরা নিজের স্বার্থটাই মানুষের আর কি দেখছে, এদের মানুষের কখনো উপকারে আসে নাই। আচ্ছা, এই মুহূর্তে আসলে সরকারের করণীয়টা কি? এখন তো সরকার তো আর নাই, তত্ত্বাবধায়ক সরকার তো, তার করণীয় এটাই যে প্রত্যেকটা মানুষের চাহিদাটা উনি বুঝে এবং উনি জানে, যেহেতু সে একটা বড় একটা প্রতিষ্ঠানের মালিক, ঠিক আছে। আর তারপরে আপনার আমাদের ওনার করণীয় হচ্ছে এটাই যে মানুষের সবাইকে আর কি সামনে আসতে দেওয়া উচিত এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলা। 5 আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন বাংলাদেশের যাত্রা। স্বৈরাচার সরকারের পতনের পর এদেশ হোক আরো সুন্দর, স্থিতিশীল, এমনটাই প্রত্যাশা নগরবাসী ভাবনা অনুষ্ঠানে প্রত্যেকটি নগরবাসীর। সুন্দর সুবর্ণ, তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপেতে রূপসী অনন্য, এমনটাই হোক আমাদের বাংলাদেশ। দর্শক, কুরাইশ নিউজে আমাদের নিয়মিত আয়োজন নগরবাসী ভাবনা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, মন্তব্য করলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে ট্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না। এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে, তাই সমালোচনা করা দরকার সফলতার জন্য। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার বিরূপ প্রচারণার প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের ভালো কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। মানবতার ইতিহাসে, মানবিক সাম্যের ইতিহাসে প্রমাণিত যে হিটলার মানবতার ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে গেছে। মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছে, যে নির্মমতা করেছে, এটার কখনোই প্রত্যাবর্তন হবে না। তা আমিও সেটা বলি যে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পর্ক, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি হলেন এই রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখে বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারেতে এটাই হবে। একই পার্লামেন্টে, একই কংগ্রেসে বিরোধী দল থেকে সরকারি দল থেকে গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে রূপ পেয়েছে, সেটা তো তাই। বিরোধী দল সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে, সরকারের সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। তবে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক নিঃশ্বাস তো আমরা নিতে পারছি। আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকদের থেকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়, এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে। এবার জেলা সংবাদ। কক্সবাজারের সেন্ট মার্টিনে 12,274 বিশ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান। শনিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি এ বিষয়ে বলেন, কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের 5 নং ওয়ার্ডের বাসিন্দা, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা পাচারের জন্য মজুদ রেখেছেন। গোপন সংবাদের ভিত্তিতে
এ তথ্য পেয়ে শনিবার কোরেন কোস্টগার্ড পূর্ব জোন সেন্ট মার্টিন দ্বীপে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন মুজিবুর রহমান। পরে আটক হন তিনি। এ সময় 12,200 ইয়াবা জব্দ করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দশকের পর দশক ধরে ফিলিস্তিনির উপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 1 বছরের বেশি সময় গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রায় 50,000 নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে তারা। লাগামহীন হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে অনেক পশ্চিমা দেশ। অথচ আঁতকে ওঠার মতো তথ্য হলো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের অস্ত্র উৎপাদন খাতেও বিনিয়োগ করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দশকের পর দশক ধরে অসহায় ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 1 বছরের বেশি সময় গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রায় 50,000 নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে তারা। নেতানিয়াহু প্রশাসনের এমন লাগামহীন হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করে অনেক পশ্চিমা দেশও। ভয়ঙ্কর তথ্য হলো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে ক্ষান্ত হয়নি। তাদের অস্ত্র উৎপাদন খাতেও বিনিয়োগ করেছে উপসাগরীয় দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক তৎপরতা বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান থার্ড আই সিস্টেমস জানায়, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজের কাছে $1 কোটি 30% শেয়ার বিক্রি করেছে। 15 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলে সংযুক্ত আরব আমিরাতের বিরল সরকারি বিনিয়োগ বলেও জানিয়েছে রয়টার্স। ইসরায়েলি কোম্পানিটি জানায়, থার্ড আই সিস্টেমসের সাথে মালিকানাধীন নতুন একটি যৌথ উদ্যোগে অতিরিক্ত $1 কোটি 20 লাখ বিনিয়োগ করবে এজ। এই যৌথ উদ্যোগে তৃতীয় পক্ষ হিসেবে কে রয়েছে তা জানানো হয়নি। প্রধান নির্বাহী লিউর সেগাল এক বিবৃতিতে জানায়, এজের বিনিয়োগ থার্ড আই সিস্টেমসকে নতুন বাজারে সম্প্রসারণে সহায়তা করবে। এই চুক্তিটি পারস্পরিক লাভজনক এবং নতুন সিস্টেমের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে জানান তিনি। 2021 সালে উপসাগরীয় দেশটি তেল আবিবের সঙ্গে আগামী 1 দশকে $1 লাখ কোটি অর্থনৈতিক কার্যক্রম চালানোর কথা জানায়। জলবায়ু পরিবর্তন, জ্বালানি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সহ প্রতিটি খাতে একই সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে এই দুই দেশ। নিউজ ডেস্ক, কোরাইশ নিউজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের শুরু থেকেই সমর্থন ও সহায়তা দিয়ে আসা যুক্তরাষ্ট্র আরও $7 বিলিয়ন গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ইসরায়েলকে। এরই মধ্যে এই অস্ত্র বিক্রির চুক্তিতে অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি ডিএসসির বরাতে এ তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ডিএসসিএ জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট $6.75 বিলিয়ন গোলাবারুদ ও $660 মিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রি চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে। বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলকে সক্ষমতা অর্জনে সাহায্য করবে এই পদক্ষেপ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানাবো খেলার খবর। সৌদি প্রো লিগে রোনালদোর দুর্দান্ত গোলে আল ফেইহার বিপক্ষে 3-0 গোলের সহজ জয় পেল আল নাসের। তবে অ্যান্টন ভিরা থেকে আসা কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরান অভিষেক ম্যাচে করেন জোড়া গোল। শুক্রবার ঘরের মাঠ আল আওয়াল পার্কে 22 মিনিটে প্রথম গোল করে আল নাসের। 40তম জন্মদিন উদযাপনের পরে এটি পর্তুগিজ তারকা রোনালদোর প্রথম গোল এবং আল নাসেরের প্রথম জয়।
ম্যাচে কলম্বিয়ান ফলোয়ার ডুরান কাছ থেকে ফিনিশিং করে আল নাসেরের হয়ে নিজের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে তিনি সাদিও মানের ক্রস থেকে আরও একটি গোল করেন। এর মাত্র 2 মিনিট পর ক্রিশ্চিয়ানো রোনালদো গোল উৎসবে যোগ দেন। পর্তুগিজ তারকা একটি ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল যাবে দেওয়া। সংবাদ শেষ করব বিনোদন ও মনের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হল বাংলাদেশের ছবি নীলচক্র। এ উৎসবের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয় নীলচক্র সিনেমাটি। পরিচালক মিঠু খান ও উৎসবের ওয়েবসাইটে তথ্য জানানো হয়। এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে নীলচক্র আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসে ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনায় দায়িত্বে থাকা জেজে রজার্স। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ। এই সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সঙ্গীতশিল্পী বালামকে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, মন্তব্য রুহুল কবির রিজভীর। সেন্ট মার্টিনে 12,000 ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক। মুসলিম দেশের বিনিয়োগে তৈরি হচ্ছে ইসরায়েলের অস্ত্র। এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাজিকে আল নাসেরের দুর্দান্ত জয়। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurayshnews.com। কুরাইশ নিউজে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।